কলকাতা বুবাগরা তিনি মহারাজা ইমরান খানের জন্মিয়া হলো। তিনি দলের প্রেসিডেন্ট এবং তিনি এডিসি নেই বিধানসভা নেই এমএলএ এমডিসি এক্সিকিউটিভ মেম্বার নেতারাও যত লোক থাকা হলেও এবং তিনিও ফাইলাই যে রেসপেক্টেড ডেলিগেটস ওয়ারিয়ার্স যত রানি থাকা হলেও গাঁও পুঙ্খা ত্রিপুরা রাজ্য সাবলীল ইতিহাস সাবলীল তিনি চিনি অবস্থা বড়তম কেন আমাদের এই অবস্থা আমরা অন্যকে দোষ দিতে পারি রাজনীতির ছলনায় রাজনীতির খেলায় আজকে আমাদের এই অবস্থা হয়েছে এটাও আমরা বলতে পারি কিন্তু আমাদেরও দোষ আছে এটা আমাদের স্বীকার করতে হবে আমরা প্রথম রাজনীতি বিমুখ ছিলাম হ্যাঁ দীর্ঘদিন ধরে অশিক্ষিত ছিলাম এখন কিছু শিক্ষায় দীক্ষায় একটু হলেও এগিয়ে গেছি তারপরও আত্মনিয়ন্ত্রণ এক্সিস্টেন্স বাঁচার জন্য থানানিবাবুই যখনই আহ্বান করা হয়েছে প্রথম আমরা সম্মিলিত হয়েছি সংগঠিত হয়েছি কিন্তু কিছুদিন পরেই এটা বিভ্রান্তির মধ্যে নিজেদের সংগঠনকে আমরা নষ্ট করে ফেলেছি কেন কারণ আমাদের চাহিদা বেশি আমাদের ক্ষুধা বেশি চিনের বাইমাং খৈমা বেশি যার ফলে চৌন বই বড় ইচ্ছা মতো ব্যবহার খাইমাং মুসুক আমাদের চাইতে শক্তিশালী মিশিং তিনি শৈব শক্তিশালী অথচ মুসুক মিশিক চোপাও বলন চোখ ব্যবহার খাই ঠিক অবহায় চোখ সংগঠিত না হওয়ার কারণে আমরা সংগঠিত না হওয়ার কারণে এবং সামান্য ব্যক্তি স্বার্থের কারণে আমরা শোষিত হয়েছে শাসিত হয়েছে আর কতদিন বারবার এই উপজাতিদের স্বার্থ রক্ষার জন্যে এক্সিস্টেন্সের জন্য আন্দোলন হয়েছে আন্দোলনগুলি কেন সফল লাভ করতে পারবে আমরা সত্যি কি সংগঠিত এলিট গ্রুপ যারা লেখাপড়া জানে চাকরি করেন ছেলে মেয়েদের বাইরে পড়ান কেউ শিলংয়ে কেউ দিল্লিতে কেউ কলকাতায় এখন ইংলিশ মিডিয়ামে পড়ান এই যে গণ্ডি এই যে সেলফ সেন্টারনেস ব্যক্তি স্বার্থ নিয়ে যে আমরা নিজেদের মধ্যে গণ্ডি করে রেখেছি তার ফলে আমাদেরই ব্যর্থতা আমি বারবার বলি যে কোনো একটা উদ্দেশ্য আমরা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন বলতে আমরা তো বিচ্ছিন্ন হতে চাই না আমাদের স্বাধিকার রক্ষার জন্য আমরা ষষ্ঠ তফসিল পেয়েছি জেলা পরিষদ পেয়েছি এটা কি লাভ হয়েছে আমাদের ছিল তাতে অনেক কিছু করা যেত অনেক কিছু করার স্কোপ আছে কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয়নি আমি অবাক হয়ে যাই গত বছর মিজোরামের পই না লাই অটোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ইলেকশন লাই কত ওখানে 15 থেকে 20,000 তাদেরকে ছোট্ট তাদের জন্য একটা অটোনমি দেওয়া হয়েছে মিজোরামে এই 10-15,000 অটোনমি লাইদের ইলেকশনে ক্যাম্পেইন করতে গিয়ে
এক ডাক বাংলায় রাত্রিবেলায় শুলাম, পরের দিন সকালে উঠে দেখি যে ডাক বাংলার কাছেই একটা অফিস অফ দ্য রেভিনিউ অফিসার, লাই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। হোয়াট এ স্ট্রেঞ্জ, অদ্ভুত। 15,000 লোকের একটা ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারা এই তহসিল অফিস না, রেভিনিউ অফিসারের অফিস তাদের আছে, রেভিনিউ তারা কন্ট্রোল করে। আর আমাদের এখানে প্রায় 15 লাখ উপজাতিদের এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমাদের তহসিল পর্যন্ত স্কোপ আছে আমাদের যাওয়া। প্রথমেই আমি আগেও বলেছি এবং এটার উদাহরণ দিয়েছি, পেপার দিয়েছি, মহারাজের কাছেও দিয়েছিল। সেই 2000 সালে 9টা ডিপার্টমেন্ট ডেপুটি ডাইরেক্টর র্যাঙ্কের অফিসারকে এডিসির আন্ডারে দেওয়া হয়েছিল। গভর্নর সই করে অ্যাপ্রুভ করে গেজেট নোটিফিকেশন করে এই 9টা ডিপার্টমেন্ট দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত সেই 9টা ডিপার্টমেন্টের কোনো খবর নেই। এইখানে এডিসি আছে কিসের জন্য? ভিলেজ কাউন্সিল কিসের জন্য? হওয়ার কথা ছিল ভিলেজ কাউন্সিল, এটাকে করা হয়েছে ভিলেজ কমিটি। এই কাউন্সিলে পাস করে এবং ভিলেজ কমিটিকে ব্লকে থ্রু করা হয়েছে। আমি সিএমকে বলেছি আপনার কাউন্সিলে আবার বিল আনেন, যেই কাউন্সিলগুলি বা কমিটিগুলি ব্লকে থ্রু করা হয়েছে এটা আবার এডিসিকে রিটার্ন করা হোক, রিফান্ড করা হোক। বিল করেন, বিল পাস করেন, তারপরে যদি না দিয়ে আমরা আন্দোলন করব। আজকে এডিসি আছে, অথচ এডিসির সমস্ত কাজ ব্লক করছে। এইভাবেই তো আমাদেরকে বঞ্চনা করা হয়েছে। এই এডিসি, আমি একটা সংস্কৃতির একটা উদাহরণ আছে, পণ্ডিতরা বলে গেছেন, পুস্তকথা পূজা বিদ্যা পরহস্তগতম ধরম, কার্যকালে সমুৎপন্নে নশা বিদ্যা নত ধনম। বিদ্যা পুস্তকে আছে, আমার কাছে তো নাই, তাহলে এই বিদ্যা কি কাজের? আমি যখন ক্লাসে পড়তাম, স্কুলে পড়তাম, তখন এক শিক্ষক আমাকে একটা গল্প বলেছিলেন যে এক ব্যক্তি বিরাট বিরাট আলমিরা করে বিরাট বিরাট বই কিনে রেখেছেন। উনি পড়তে জানেন না, কিন্তু বই কিনে রেখেছেন। তার কি লাভ? টাকা পয়সাও ধন রত্নও যদি আমার ধন আরেকজনের কাছে গচ্ছিত থাকে, সময়ে যদি আমি এই ধনটা না পাই, আমার কি কাজ হবে? এডিসিকে ঠিক এইভাবে করে রাখা হয়েছে, পঙ্গু করে রাখা হয়েছে। এডিসির ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে রাজ্য সরকার। তার জন্য আমাদের আন্দোলন করতে হবে। আমি যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আমার কাছে পেপার এভিডেন্স আছে, আমি কিছু আপনাদের দেখাই। এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য দেশের কোথাও হয়েছে নাকি? কাকে বিভ্রান্ত করা হচ্ছে? রবীন্দ্রনাথ ভিলেজের সবাই বাজুবনিয়ান আমার জ্যাঠাতো ভাই হয়ে মারা গেছেন। দীর্ঘদিন উনি পার্লামেন্টের সদস্য ছিলেন। পার্লামেন্টে একবার ওনার ছবি বেরিয়েছে, পার্লামেন্টের ভেতরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আর এখানে ত্রিপুরায় আছে, কি সুন্দর একটা বিবৃতি দিয়েছে যে এডিসিকে নিয়ে কখনো রাজ্য হয়েছে, এরকমগুলো ব্যাপার আছে ত্রিপুরাতে এবং ভারতে। এইবার দেখেন গেজেট অফ ত্রিপুরা, পার্লামেন্টে আজকে যে আমরা মিজোরাম বলি, মিজোরাম একটা স্টেট, এই মিজোরাম ডিস্ট্রিক্ট কাউন্সিল ছিল, অ্যামেন্ডমেন্ট করে এই মিজোরামকে স্টেট করা হয়েছে। মিজোরাম ডিস্ট্রিক্ট কাউন্সিল যদি স্টেট হতে পারে, আমাদের ত্রিপুরা যে ডিস্ট্রিক্ট কাউন্সিল স্টেট হতে পারে, কোথায় পেলেন? উনি কনস্টিটিউশন পড়েছেন অনেক।
বাজুবন বাবুরা দীর্ঘদিন এমপি থাকেন, সংবিধান পড়েন না, কনস্টিটিউশন পড়েন না, অথচ কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে এখানে লেখা আছে ডিজুলিশন অফ মিজো ডিস্ট্রিক্ট কাউন্সিল। ডিজুলিশন অর্থ বুঝেন, দিয়ে সবাই বুঝেন, খতম করে দেওয়া, অর্থাৎ মিজো ডিস্ট্রিক্ট কাউন্সিলটা নাই, শেষ করে দিলাম। মিজো ডিস্ট্রিক্ট কাউন্সিলটা এখন হয়েছে রাজ্য। আমরা কি মিজোরামকে ডিস্ট্রিক্ট কাউন্সিল বলি না? ত্রিপুরা ভাগ করে নতুন রাজ্য গঠন করা অসম্ভব, জিতেন বাবু। আরে জিতেন বাবু, ত্রিপুরা আরেকটা রাজ্য দিতে হয়, জিতেন বাবু কোনো অসুবিধা আছে? একই কথা আমি বলতাম। আমরা যখন শিক্ষিত দাবি করেছিলাম তখন আমাদের এত সংগঠনের শক্তিশালী ছিল না, শক্তি ছিল না, এইরকম জনবল ছিল না, ফলে আমরা শুধু ডিস্ট্রিক্ট কাউন্সিল দাবি করেছি, যেটা সংবিধান ছিল না, হয়েছে। তখন তারা আমাদের বাধা দিয়েছেন। বাজুবন বাবু তখনও কি বলেছেন, আমার উঠানে এসে, আমার ঘরে এসে, আমাদের রিয়ান বাসে একটা প্রবাদ, ওই শ্যামল ভা গৌরী শঙ্করিয়াম না এডিসি সাইম মিছিল এতদিন বুক গাইনাই না বকালো বহু মাছ হবে। বাহ, শুনতে খারাপ লাগলেও প্রভাবটা আছে। তারা এইভাবে আমাদের নিন্দা করেছে, তিরস্কার করেছে, ক্রিটিসাইজ করেছে, তারপরে এডিসি হয়েছে। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা উপজাতিরা, আমি নিজেকে বলছি, আমি নিজে গাধা, কাউকে বলবো না, আমি নিজেই গাধা বলবো। আমি শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা। আমি কেন? ঢাকায় কারা মারা গেছে? যারা যুব সমিতি আন্দোলন করে 6 শিডিউল দাবি করেছে। দাবি করেছিল কারা? যুব সমিতিরা। মারা গিয়ে কষ্ট করে দাঙ্গা হয়ে পিসিসির প্রেসিডেন্ট ছিলেন অশোক ভট্টাচার্য, বিধানসভা এমএলএও ছিলেন। উনি কি বলেছিলেন? বিধানসভায় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী এডিসি দিতে পারে, 6 শিডিউল চালু করতে পারে, চালু করুন না, এডিসিকে আমি মাথায় করে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে আসবো। এইসব বিরোধিতা সত্ত্বেও এডিসি হয়েছে। কারা এনেছে? ত্রিপুরার 50%ই ধরুন বা 60%ই ধরুন উপজাতিরা, যারা তখন যুব সমিতি করত। 84 ইংরেজিতে এডিসি হলো, 85-তে হলো নির্বাচন। ক্ষমতায় যাওয়ার কথা কার? আজকে আমি মহারাজাকেও সাবধান করে দিচ্ছি, আমরা গ্রেটার ত্রিপুরা পাবো হয়তো, বা অন্য কোনো ফর্মে হয়তো পাবো। ইলেকশন হবে, দেখবো যে বিজেপি ক্ষমতায় অথবা সিপিএম ক্ষমতায়। তা আমি গাধা না, আমি শুয়োরের বাচ্চা না, আমি কুত্তার বাচ্চা না। কেমন ধরনের চিন্তাধারা আমাদের, মানসিকতা, চিন্তাধারা। আর একটু মাথায় একটু সহানুভূতিতে থাকা উচিত। যারা মারা গেছে, আন্দোলন করেছে, কষ্ট করেছে, এই আগরতলায় আইন অমান্য করতে গিয়ে আমার উপজাতি মায়েরা বিভৎস অবস্থায় পুলিশের দৌড়ানে, টিএসআরের দৌড়ানে, এই নর্দমায় পড়ে, এইরকম আন্দোলন হয়েছে। এডিসি হয়েছে, ইলেকশন সিপিএম ক্ষমতায়। কি অদ্ভুত লাগলো আমার, নিজের কাছেই লজ্জা লাগে এইসব বলতে। তারাই বলছেন পৃথক রাজ্য হবে না, করা যাবে না। আরে ভাই, আমরা বাঙালি, এটা তো সবারই জানা। আমি এখানে কাটিয়ে আছে, আমি আর খুঁজতে না। বাঙালিস্তান গর্বই গর্ব স্লোগান আছে না, যত শীতে না, আমরা বাঙালি স্লোগান শিখেছে, বাঙালিস্তান গর্বই গর্ব। আরে জিতেন বাবু, তাদের বিরুদ্ধে একটা কথা কন না, বাজুবন বাবুরা বলুন না, শঙ্কুলাল বাবুরা বলুন না। না, বই বাঙালিস্তান গর্বই গর্ব ইয়ে মিছিল খেব, আন্দোলন খেব, সংগঠন খেতে বলে মুসাফে সালাইয়া
চৌমচিনি নিজের জাতি নিজের বুথই শাসনী স্বাধিকার বাবু যখন শাখা বলেছে বিরোধী বাঁচাও। একটু আগে যা বলা হয়েছে এটা ঘটবে ভবিষ্যতে। অন্যায় রম রমে মাহা মাহা শাসন মা খেলাই নাই আবরই দিন সবাই চিন্তা। তাছাড়া বুকরাও ভারতবর্ষ বিশ্ব ত্রিপুরা তো সাধারণ ব্যাপার বলি রাজনৈতিক পরিস্থিতি যত তার হাতের মুঠায় এখন প্রত্যেকের ফোনে ফোনে এইসব ঘটনা বলে এইসব কিছু আছে। লাস্ট ঘটনা মণিপুর, এটা অ্যানালাইসিস করেন। জাস্ট ফর এক্সপেরিমেন্ট, মণিপুরে প্রথম এক্সপেরিমেন্ট এইভাবে করে সইবাই সইবাই দাঁড়িয়ে মুসুবাই মুসু খাইলে দিয়ে ব্রোবাই ব্রো বুলাই দিয়ে চোখ ক্ষমতাও তো এবং মণিপুরও যদি সাকসেস হবে, মণিপুরে সাকসেস হলে সেকেন্ড টাইম ত্রিপুরা লিখে রাখুন। আমি বলছি মণিপুরে প্রায় 1002 গির্জা ঘর উড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। জাস্ট এক্সপেরিমেন্টাল। আরো সাকসেস হবে, ত্রিপুরা সব হয় নাই। তারপরও খ্রিস্টানরাও ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। ও দুঃখ হয়। আরে অ্যাটলিস্ট খ্রিস্টানরা তো ছাড়তো তাদের। প্রমোদিয়ান খ্রিস্টান, এইরকম বহু খ্রিস্টান নেতা আছে বিজেপির। তো বস নুইয়া মণিপুরের ঘটনা নুইয়া। এরা ভাবে এখানে মৈতি এবং কুকিদের মধ্যে লড়াই না বাবা, রাজনৈতিক লড়াই, এটা এক্সপেরিমেন্ট। এইভাবে লড়িয়ে দিয়ে সাকসেস হলে ত্রিপুরা নাই সাউথ দিক, তবে সাকসেস হবে না। এই ত্রিপুরাতে দাঙ্গা ঘটানো হয়েছে, দ্বিতীয়বার দাঙ্গা করার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে। আমি আমার বাঙালির ভাইদের তাদেরকেও নমস্কার করি, তাদেরকেও শ্রদ্ধা করি। দ্বিতীয়বার দাঙ্গা হয়নি, প্রথমবার হয়েছে, কেউই বুঝতে পারেনি। দাঙ্গার ঘটনায় কিন্তু সময় নেই, আমি আর বলতে পারি। এবং বিধানসভায় দাঁড়িয়ে যারা দাঙ্গা করেছে প্রকৃতপক্ষে তাদেরকে চোখে চোখ রেখে আঙ্গুল দেখিয়ে বলেছি তোমরাই দাঙ্গা করেছো। মন্ত্রী এমএলএ শুনছে দাঙ্গানি প্রচারক আবু সব মুই আছে ফিরবে আদালে আবু সালিয়া। এই ভাতখলা বাজার, অভিগঞ্জ বাজার, বরপাথরি বিলুনিয়া। আমি যখন যুব সমিতির সম্পাদক, তখন তো বিলুনিয়া সব শান্তিবাজার এক ছিল। যুব সমিতি প্রচার করতে গিয়ে আমি অভিগঞ্জের বাজারে গেছিলাম। ওইখানে অভিগঞ্জের বাজারে সন্ধ্যাবেলায় বিকালবেলায় চা খেতে বসলাম। আমার সঙ্গে গুণধর আছে, গুণধরকে খুন করে এসে সিপিএম আমলে। তো অপর পারে মিটিং হচ্ছে অভিগঞ্জ বাজার স্কুলে, প্রাইমারি স্কুলে। মন্ত্রী ছিলেন, আমি নাম বলছি না, কিন্তু বিধানসভা ওনাকে ধরে এসেছে। যে বক্তৃতা দিয়েছেন আমার বিধানসভায়, আমি বলেছি একটা স্পষ্টভাবে হুবহু, তবে এখানে নোট আছে কিনা আমি জানি না। প্রথমে কমবরের ভাষায়, কারণ এখানে রিয়া, ত্রিপুরী এবং বাংলা আর কেউ যায়, পরে এটাকে আবার বাংলা ভাষা। সাইদেমান তোমরা জানো উপজাতিরা রাত্রে ঘুমায় না। আরে যিনি বলছেন তিনি কি জাতি? উপজাতি বলতে উনি বুঝিয়ে চাইছেন ত্রিপুরা উপজাতি যুব সমিতি। কেন সারা রাত মাইরম শুভ, ইউফের শুভ। আমি আমার মায়েদের জিজ্ঞেস করি এখন কত বছরের ঘটনা? 80 সনের দাগা, আজকে থেকে প্রায় 20 আর 23 43 বছর, অর্ধ শতক। আমার মায়েরা এখনো চিরা ঢুকতে জানে কিনা বলুন, ট্রাইবেল মেয়েরা। ইউফে শুরু ইয়া ইউফে শুভ, মাইরম শুভ, চাল তৈরি করে চিরা ঢুকে কি করে বড় বড় ডলবাসের টুকরা বস্তা করে ওই জঙ্গলে রাখে। কেন? এই তো সর্বনাশ। একজন ট্রাইবেল মন্ত্রী হয়ে যে কথা বললেন
শুনতে আমার বুক কাঁপে, বলতে আমার বুক কাঁপে। বাঙাল কাটতো পা 사사는 들보다 또 떨어뜨리대 와이 사타이니고 যুব সমিতির মাইরো 옆에 সুবে ব্লমতে মানে এইভাবে সারা ত্রিপুরার যে পেট্রোল ঢেলে দিয়েছিলেন ওরা। আর সেই বান্দাইয়ের সামান্য ঘটনা, আমাদের বাজার বয়কট ঘটনায় প্রোগ্রাম ছিল। বাজার বয়কটগুলো একটা প্রোগ্রাম, কোন একটা আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে দাঙ্গা সৃষ্টি করে দিয়েছে মান্দাই। তখন মানুষ হঠাৎ করে বুঝতে পারে নাই, কিন্তু পরবর্তী সময়ে তেলিয়ামুড়ায় এবং আমাদের এই বিশ্রামগঞ্জেও দাঙ্গা সৃষ্টি করার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছিল সিপিএম আমলে, কিন্তু হয় নাই, আর কোনোদিন দাঙ্গা হবে না। কারণ মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের রেজাল্ট হলো 1980 সালের দাঙ্গা। তা আমরা সেই জায়গায় দাঁড়িয়ে তখনও যদি আন্দোলন করতে পারি, তখনও যদি সংগঠন করতে পারি, এখন পারবো না কেন? আর আমাদের কাছে, আমাদের সামনে কি আছে? হিমালয়, চিনি বিষ খাবো, হিমালয় পর্বত, তাহলে ক্রিয়ায় কেন ভয় করব? তখন তো হিমালয় পর্বত ছিল না, তারপর তো আমরা আন্দোলন করেছি, হয়তো মনে হচ্ছে অনেকে। এখন হিমালয় পর্বত থাকার পরও কেন ভয় আপনাদের? ফাই ফাই দিই যত, তাহলে টিসিএস অফিসার বড় চাকরি করেন, বিজেপিতে বড় নেতা, মন্ত্রী, এমএলএ, কিচ্ছু। বিপদ যখন আসবে এমএলএ কেও বাঁচবে। তো সেই জন্যই আমজক কোনো কাবো দখা ঠিক হয়ে দে, উদ্দেশ্য ঠিক হয়ে দে। ইংরেজি একটা প্রবাদ তো বাংলায় ছাড়ায়, সিংহ যদি বা যে কোনো ব্যক্তি হোক, দুইটা খরগোশের পেছনে যদি দৌড়ান, এটা ইংরেজির প্রবাদ, একটা খরগোশ সে ধরতে পারবে না, নট এ সিঙ্গেল হেয়ার। খরগোশ পাউনি উপরাও যদি চৌখা ব্রুংখে মাকসা খরগোশকে খরগোশকে চৌ রমায়াव নাই মা সারা নাই খাবে না নাই। এখন তো ইউটিউবে সব দেখানো হচ্ছে, এইখানে সিংহ শিকার করানো দেখা হয়, বাঘ শিকার করানো দেখা হয়, অনেক কিছু দেখা হয়। সিংহ শিকার যখন করে, বাঘ যখন সিংহ দেখেননি, বিরাট পশুর মানে দল, সব পশুকে নিয়ে কি দৌড়ায় না, একটা পশুকে নির্দিষ্ট করে সে দৌড়ায় এবং শিকার করে। অবচিন মাও নাই, একটা উদ্দেশ্য মাও নাই, উদ্দেশ্যকে গ্রেটার ত্রিপুরা। যতদিন না পর্যন্ত গ্রেটার ত্রিপুরা আমরা পাচ্ছি, আমাদের আন্দোলন থামবে না। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের দেহে আমরা ছাড়ব। রিসেন্টলি আমার দাদা রামপদ বাবু বিধায়ক মহাশয়, আগে বলতেন বন্দুক লাঠি, ধর্মান্তরিত জনজাতিদের এসটি সুবিধা বাতিল করা হোক, আবার রামপদের পয়সা দে বুঝা দে, তাহলে জাতিটা বড় বড়। ঘরের শত্রু বিভীষণ, বাইরের শত্রু রাবণকে বধ করতে পারত না যদি বিভীষণ শত্রু না হয়ে যায়। চিনি শত্রু সে বড়, আইডিটি খাইতে পারো না, চিহ্নিত খাইতে, ফিউচার উইল স্পিক সামথিং ফর দ্যাট। বাংলাদেশ যুদ্ধের সময় কি হয়েছিল? রাজাকার বাহিনী, ভারত স্বাধীনতার সময় হয়েছে এরকম, ইংরেজের পক্ষে কিছু কাজ করেছে, আজকে তাদের শাস্তি হচ্ছে, হবে। ইতিহাস এটা কোনোদিন কাউকে মাফ করে না। জাতির বিরুদ্ধে যদি লোক আরো গন্তব্য, জাতির বিরুদ্ধে যদি লোক ষড়যন্ত্র থাকে, জাতি নুন ক্ষমা খাইয়া, ইতিহাস কোনোদিন ক্ষমা খাইয়া। আমাদের অ্যাপ্রিহেনশনকে ওভার ফ্লাকচুয়েশন অফ পপুলেশন, চীনে অ্যাপ্রিহেনশন বা জনসংখ্যা বৃদ্ধি, বাহিনী বৃদ্ধিও 50 বছর আগে
7 কোটি 6 কোটি তারপর 10-12 কোটি হ্যাঁ আর বলবো জমে বাহাতই 10-12 কোটি বলবো তাবুকে বলাও 30টায় 3 গুলো বলছি না অ্যাপ্রিহেন্স দেবো আর আমরা অ্যাপ্রিহেন্স করতে পারি না যেমন সামনে আছে অথচ আসামের মুখ্যমন্ত্রী মহামান্য হিমন্ত বিশ্ব শর্মা তবে সারা আমার পরে চালালো illegal settlers planning to grab power in Assam by 2050 চিফ মিনিস্টার আসামের জন্ম হয়েছে কবে সেই জন্ম আসাম সৃষ্টি হওয়ার জন্মলগ্ন থেকে আসাম তো ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এখন আসাম হয়েছে মিজোরাম নাগাল্যান্ড ইত্যাদিতে হয়েছে ত্রিপুরা কিন্তু তখন আসামের সঙ্গে ছিল না এই বহু বড় ঘটনা আসাম যখন প্রথম আসাম রাজ্য হিসাবে ইনগ্রেট করা হয় মুখ্যমন্ত্রী কে ছিলেন অসমীয়া সেই 50 বছর আগে এখনো কে মুখ্যমন্ত্রী আছেন অসমীয়া তারপরও তারা অ্যাপ্রিহেন্ড করছে বহিরাগত বাইরের থেকে যারা আসছে আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সংখ্যাগরিষ্ঠ তারা আসামের শাসন ক্ষমতা ক্যাপচার করবে গ্রেপ করবে চুপ সামনে যাব কারণ গণতন্ত্র সংখ্যার উপর নির্ভর করে জনসংখ্যালঘু হয়ে যাক 2011 নিয়ে সেন্সাস রিপোর্ট তাও মুখালিয়া তাহলে আসু জনসংখ্যা বৃদ্ধি ওই আমাদেরকে এখন দেখানো হয় 1991 সেন্সাসটা আমরা পাই অন্য কোনো বছরের সেন্সাস দেওয়া হয় না তখন যে হিসাব 37 লক্ষ আমরা কত 12 লক্ষ বাদ বাকি কারা কিন্তু ত্রিপুরার জনসংখ্যাকে এখন 37 লক্ষ আগরতলার জনসংখ্যা কত দেখানো হয় সরকারি হিসাবে তখন 1 লাখ আমার মনে এখন 10 লাখের উপর হবে আগরতলা আবারও ক্রিসে সেন্সাস রিপোর্ট অংখারিয়া বাইকে রাষ্ট্র ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা ন গ্রেড খেবে চৌনহাইকে ফ্লাইট রাজ্যপাল দীনেশ চন্দ্র সহায় চৌজাত সিনিও সবাই জানেন হয়তো চাইল সিমে আমাদের এখানে মহামান্য রাজ্যপাল ছিলেন তিনি কি বলে গেছেন ত্রিপুরার উন্নয়ন নিয়ে বিহারের সেমিনারের সময় তিনি বলেছিলেন অস্তিত্ব বিলোপের সংখ্যা থেকেই উপজাতিরা হাতে অস্ত্র তুলে নিয়েছে রাজ্যপাল সহায় খুব অন্যায় বলেছেন খুব অন্যায় দেব অথচ এইটা নিয়ে কি হইচই অর্থাৎ হক কথা বন্ধু বেজা সত্য কথা যারা বলে তাদের প্রতি সবাই বিরক্ত হয় বিজেপি এখন কি করেছে টু রেজিস্ট দ্য ডিমান্ড অফ গ্রেটার ত্রিপুরাল্যান্ড 7 কথা সমাজ এটা আবার কোন সমাজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড রেজিস্ট খেলব 7 কথা সমাজ ইয়ে 3 কথা বিজেপি যেইভাবে 6 শিডিউলের দাবিতে যুব সমিতি আন্দোলন করেছে তখন কি হয়েছিল আমরা বাঙালি সৃষ্টি করেছিলেন নিপেন বাবু ফান্ডিং সহ সব কিছু তার 7 কথা সমাজকে হ্যাঁ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিরুদ্ধে বাঁচাই হ্যাঁ স্মরণ রাখবেন এবং প্রত্যেকটা খবর জোগাড় করে রাখুন হয়তো বাঙালিস্তান চাই আমরা বাঙালি পত্রিকাতে দেখ আমরা তো মিথ্যা কথা বলছি কোনো পালঙ্ক ছায়া কিন্তু বাঙালিস্তান চাইনিও আরে বেটা তোমার পশ্চিমবঙ্গ আসে না আর এখানে বাঙালিস্তান দরকার কেন উপজাতিদের বিরুদ্ধে উপজাতিরা আমাদেরকে কি করবে শোষণ করবে বাংলাদেশ থেকে যারা আসছে তারা এখানে বাঙালিস্তান চায় তোমরা বাংলাদেশে গিয়ে বাঙালিস্তান দাও আন্দোলন করে চাও আমরা সাহায্য করবো বলিস তাদের ওইখানে তো সাহস করে না গুতালি খাইব এইখানে ত্রিপুরার উপজাতিরা সরল বসে থিওরি বসে ফিলোসফি চৌখেব আসছো তাই সামো আং গাদা আং ও
musuk, pon, soy. Omahai position tong se to Bangladesh sai mo mas hoya. তো বাংলাদেশে আমরা বাংলাদেশটা সেবিয়া এখন তো প্রায় 1.5 কোটি 2 কোটির মতো বাঙালি আছে বাংলাদেশে চায় না একটা আঞ্চলিক পরিষদ না ওইখানে যাইতে পারবে এইখানে বাংলাদেশটা লাগে তো অনেকক্ষণ বললাম আমাকে খুব কম সময় দেওয়া হয়েছে শেষ আমি আর 2-3টা কথা বলি কাজ করতে গিয়ে আমরা ঢিলামি করি আমি শুধু এখানে আমি রাজনীতি করে আজকে 1967 থেকে যখন থেকেই 2060 তখন থেকে আমি আছি প্রত্যক্ষ রাজনীতিতে আমি এসেছি 88-এ বিধায়ক হয়ে আমাদের মধ্যে একটু ঢিলামি আরে আজকে না কালকে করব এইভাবে আমাদের কাজ আমরা ঢিলে করি দলের থেকেও সংগঠনের তরফ থেকেও উপরের নেতার তরফ থেকে যেইগুলো নির্দেশ গেলে সঙ্গে সঙ্গে আমাদের এটা এক্সিকিউট করা উচিত তৎপর হয়ে সেটা কাজ করা উচিত সেটাকে সম্পন্ন করা উচিত আমরা এটা করি না যার ফলে সংগঠন দুর্বল হয়ে যায় এই ব্যাপারে আমি আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত সন্ত কবির তিনি কি বলেছিলেন কাল করোসো আজ করোসো আব কব क्या होगा ভাই পড়নে না পাইতো আমি বাংলায় বলছি কালকের কাজ আজকে করিবে আজকের কাজ এখনই করিবে মুহূর্তে প্রয়োগ হইয়া যাইতে পারে কখন কি করিবে রাবণকে নিয়ে একটা প্রবাদ আছে রাবণের এমন ক্ষমতা ইনি স্বর্গের সিঁড়ি দিতে পারতেন এবং দিতেনও কিন্তু আজ না কাল কাল না পরশু করতে করতে সিঁড়ি দাও এই উদ্দেশ্যটা আমি এই জন্যই বলেছি আমাদের মধ্যে কর্মীদের মধ্যে যেন এই স্ল্যাগনেস কোনো অবস্থাতে যেন না হয় তাও নেতা সুতরাং আমাদের তৎপর হতে হবে আরও বেশি সংগঠিত হতে হবে আর খালি মহারাজার দিকে চেয়ে গিয়ে আমাদের উদ্দেশ্য সফল হবে সবাই মহারাজা সবাই ওয়ারিয়র বলি না আমরা সবাই যোদ্ধা তো শেষ কথা বলে লিডার আমরা মহারাজাকে আমাদের লিডার মানি আমি ওনাকে প্রশংসা করছি না ওনাকে খুশি করার জন্য বলছি না বাস্তব যেটা বলছি সেই সংস্কৃতির কথাই যাই আবার ইন্দ্রও হবি লোকথাম জাতি স্বয়ং প্রখ্যাপিতের গুণ ইন্দ্রও যদি নিজ মুখে নিজ গুণ কীর্তন করে তার ইন্দ্রত্বেও কিন্তু লোকতা প্রাপ্ত হয় এটা শাস্ত্রে লেখা নেতাকে আমরা সবাই নেতা নেতা চিৎকার করি সবাই নেতা নেতা জন্মায় নেতা তৈরি করা যায় না নেতাজি সুভাষ জন্মেছেন কেউ তৈরি করেনি নেতাজিকে নেতাজির জীবনে একটু বলে ছোট বয়সের কথা কটকে জন্মগ্রহণ বাবা সেখানে অফিসার ছিলেন বাংলা জানতে না অথচ বাঙালি কারণ ওইখানে জন্ম ওইখানেই পড়াশোনা তো যখন 9-এ উঠে তখন কলকাতায় পড়ছি তার বাবা নেতাজি আসলেন কলকাতা স্কুলে ভর্তি হলেন বাংলা পরীক্ষা দিলেন 9-এ প্রথমে 0 বাঙালি ছেলে বাংলা পরীক্ষা 9-এ 0 এই তো বেচারা চেষ্টা করে সবাই হাসতে লাগছে বার্ষিক পরীক্ষায় বাংলায় 100-তে 100 কীভাবে সম্ভব আমরা কি পারবো না চৌমাইয়া দেবো না 100-তে 100 নেতার 10 গুণ আপনারা যাচাই করেন আমি নাম বলবো না কাউকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু আমাদের কাছে যিনি আমাদের মূর্তিমান হয়ে দাঁড়িয়েছেন আমি হিমালয় বলছি এই জন্য যে এত বড় সাহস এত বড় হিম্মত দিয়ে কেউ এতদিন দাঁড়ায় গুণগুলি আমি ওনার কাছে পেয়েছি এবং আমি এটা বলবো এটা শাস্ত্রের কথা নেতাকে ত্যাগ যার আছে সহনশীলতা যার আছে মমত্ববোধ যার নির্ভীক আপোষহীন
সিংহের মতো পরাক্রমী, নির্লোভ, উদ্যমী, দূরদর্শী এবং বিপর্যয়ে যে কোনো দুর্যোগে মানে ভেদ করে, এটাকে ভেদ করতে পারে, তিনি হলেন নেতা। আমরা নেতা নেতা করে চিল্লাইলে নেতা না। আমি নিজেকে কোনোদিন নেতা বলি না, নেতা স্বীকারও করি না। সারা রাস্তা বুধুবাবু আছে, সাবরুম থেকে আগরতলা পর্যন্ত পয়দলে আমরা পদযাত্রা করেছিলাম শান্তির জন্য। সাবরুম স্কুল থেকে আমি আগরতলা পর্যন্ত হেঁটেছি। বস্তলায় এসে দেখি যে আমরা পিছনে পড়ে গেলাম, আগরতলার কতিপয় আমার নিজের নেতা সামনে গিয়ে ফটোগ্রাফারের সামনে, এটা নেতা নয়। সুতরাং এইরকম নেতা কেউ হবেন না, কারাকারি করবেন না ফটো তোলার জন্যে, মুখ দেখানোর জন্য, বুক ফোলানোর জন্য কোনো কারাকারি দেবো না। পিছনে থাকেন, কাজ করেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলিষু করাতে, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ষষ্ঠ অধ্যায়ে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলিষু করাতে, কর্মে তোমার অধিকার অর্জনকে বলেছেন, ফলের জন্য কোনো চিন্তা করেন। কাজ খাইলে সামনে তাদের কাজ করেন, ফলের জন্য কোনো চিন্তা করেন। কি ফল হবে? ভগবান ফল দেবে, কোনো অবস্থাতে আপনাকে বঞ্চিত করাবে। নমস্কার, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। বুয়াগ্রা আইউলথন, আমার ওয়ারিয়ররা দীর্ঘজীবী হন, আরও শক্তিশালী হন, আরও মর্মবিদ হন। নমস্কার।